আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক যখন নাজুক, তখন চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার চীনের জাতশত্রু বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনও এই সফর খুব ভালোভাবে কি নিবে এমন পরিস্থিতিতে আবার বহু হাকডাকের এই সফরে স্বাক্ষরিত হবে না কোনো চুক্তিও। তাহলে 4 দিনের এই সফর বাংলাদেশের জন্য কি বয়ে আনবে, নাকি ভূ রাজনৈতিক ক্যারাকলে পড়বে বাংলাদেশ? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 25শে মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 26শে মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। এ সময় প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হবে বলে জানান তিনি। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে। তিনি বলেন, পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি এরই মধ্যে বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। সফরে প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যের চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হবে। কথা মতো পরদিন দুপুর 1টাতে তিনি রওনা দেন চীনের উদ্দেশ্যে। যদিও এদিন ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নানা সরকারি আয়োজন, কিন্তু তিনি সেসব অনুষ্ঠান করলেন কাটছাট, কেননা দায়িত্ব নেয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার প্রধানরা তাদের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের দেশ হিসেবে বেছে নিতেন ভারতকে। এবার সেই পছন্দ বদল করে এক বিশেষ বার্তা দিল ঢাকা, এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের। সচিব বলেছেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে লালন করে। চীনের দিক থেকেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে দাবি করেন তিনি। দেখে নেই বাংলাদেশের কেমন বন্ধু চীন। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দীর্ঘদিন নতুন এই দেশকে স্বীকৃতি দেয়নি বেইজিং। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে গুটি কয়েক দেশ স্বীকৃতি দিতে দেরি করেছিল তার একটি হলো চীন। 1975 সালের 31শে অগস্ট দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এমনই এক বন্ধু দেশকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বন্ধুত্বের বার্তা দিতে গেলেন ইউনূস। এবার দেখে নেই কেমন হলো ইউনূসের যাত্রা। 26শে মার্চ দুপুর 1টায় চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটি বিমান ভাড়া করে 57 সদস্যের দল নিয়ে ইউনূস গেলেন চীনে। বাংলাদেশের সময় বিকাল 4টা 15 মিনিটে তাকে বহনকারী বিমানটি চীনের হাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দেখা যায়নি চীন সরকারের কোনো মন্ত্রী বা শীর্ষ নেতাকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়াং হাই বো ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এ সফরে কোনো চুক্তি সই হবে না, বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টার বেজিং সফরে অন্তত 6 থেকে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের সরকার নির্বাচিত সরকার নয় এবং সরকারের মেয়াদকালও সুনির্দিষ্ট নয়, তাই চীন সরকার দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে যেতে আগ্রহী নয়। তবে সূত্রগুলো বলছে, এই সফরে 4টি বড় ঘোষণা করা হতে পারে। বেশ কয়েকটি প্রকল্পের জন্য বাংলাদেশকে 1 থেকে 2 বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিতে পারে চীন। সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হতে পারে। 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হতে চলেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মতে, 50 বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের সফর হবে একটি মাইলফলক। ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 1 মাস আগে 8 জুলাই বেজিং সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জুলাই সফর শেষ করার কথা থাকলেও একদিন আগে দেশে ফেরেন তিনি। সফরে 21টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ওই সফরের আগে ধারণা করা হচ্ছিল তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হবে। কিন্তু সফরের শেষে দুই দেশের দিক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়, সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কথা ছিল না। বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতিও দেখা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি নির্ভর করছে চীনকে রাজি করানোর উপর। কিন্তু সেক্ষেত্রে ডক্টর ইউনূসের ভাগ্য খুব বেশি প্রসন্ন হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা। কারণ আরাকানের যে অঞ্চলটিতে রোহিঙ্গাদের নিবাস, সেটি এখন আরাকান আর্মির দখলে, আর সেখানে রয়েছে চীনের অধীনে থাকা বিস্তর খনিজ সম্পদ। তাই চীন রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গিয়ে সেখানে নতুন করে ঝামেলা বাঁধাতে চাইবে না। তবে 26শে মার্চ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে মহাসাগরগামী 4টি জাহাজ কেনার জন্য অর্থ দেবে চীন। কিন্তু পুরনো খবর ঘেঁটে আমরা জানতে পেরেছি, একই ধরনের প্রত্যাশা চীন শেখ হাসিনাকেও দিয়েছিল। এদিকে চীনে মোহাম্মদ ইউনূসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব রাখবে তা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন বেশ সরগরম। চীনের বৈরী প্রতিবেশী দেশ ভারত ডক্টর ইউনূসের এই সফরের দিকে যে নজর রাখছে তা দেশটির সংবাদ মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে। দিল্লি ভিত্তিক সংস্থা এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তা প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ধীরে ধীরে চীনের কৌশলগত প্রভাব বলার মধ্যে ঢুকে পড়ছে কিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে এক কলামে ঋষি গুপ্তা বলেছেন, চীন প্রায় এশিয়ার দেশগুলোর সেসব নেতাদের নিজ দেশে আমন্ত্রণ জানায় যারা আন্তর্জাতিকভাবে এক ঘরে বা তাদের দেশকে দীর্ঘদিনের মিত্র থেকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, ভারতের সঙ্গে সম্পর্ক যখন নাজুক, তখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে এবং তা ভারতের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। আবার যুক্তরাষ্ট্রের বিগত বাইডেন প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের সৌহার্দ্য দৃশ্যমান হলেও এ ব্যাপারে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতি এখনো স্পষ্ট নয়। একদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বৈরিতা রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বৈরিতা বৈশ্বিক পরিমণ্ডলে যা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আরো ঘনীভূত হয়েছে। সে কারণে চীনে মোহাম্মদ ইউনূসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব রাখবে তা নিয়ে আলোচনা আছে। তবে সবকিছু ছাপিয়ে ডক্টর ইউনূস যে চীনমুখী হয়ে পড়েছেন এতে খুব একটা সন্দেহ নেই। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা স্থির করা হয়নি। শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবে। তবে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবনের বিষয়টি রয়েছে বলে জানান তিনি। এছাড়া সামরিক সহযোগিতার বিষয়েও চীনের সঙ্গে আলোচনা হতে পারে। সূত্রের খবর, বাংলাদেশের দুটি পরিত্যক্ত বিমানবন্দরের সংস্কারের কাজেও ঋণ সহায়তা দিতে পারে চীন। দুটি এয়ারপোর্টই ভারতের সীমান্ত সংলগ্ন। চীন সহায়তা দিলে সেখানে চীনা বাহিনীর উপস্থিতিও দেখা যেতে পারে, তাই বাড়তে পারে ভারতের মাথা ব্যথা। তবে প্রশ্ন হলো, চীন যে বাংলাদেশকে আর্থিক সহায়তা দিবে তার বিনিময়ে বাংলাদেশকে হাম্বনটোটার মতো চরম মূল্য দিতে হবে না তো? দর্শক, হাম্বনটোটার প্রসঙ্গ যেহেতু আসলো তাই একটু মনে করিয়ে দিই। 2017 সালে হাম্বনটোটা বন্দর নির্মাণের জন্য হাম্বনটোটা আন্তর্জাতিক বন্দর গ্রুপ বা HIPG গঠন করেছিল শ্রীলঙ্কা। পরবর্তী সময়ে বন্দর নির্মাণের জন্য $1.12 বিলিয়ন বিনিয়োগ করেছিল চীনা সংস্থা চায়না মার্চেন্ট পোর্টস। আর এই বিনিয়োগের অংশ হিসেবে HIPGর 85% অংশীদারিত্ব কিনে নিয়েছিল চায়না মার্চেন্ট পোর্টস। একই সঙ্গে এই বন্দরটি 99 বছরের জন্য চায়না মার্চেন্ট পোর্টসকে লিজ দিতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা। হাম্বনটোটার মতোই মংলা বন্দরের আধুনিকায়নের অর্থায়নের জন্য চীনের দিকে তাকিয়ে আছে ইউনূস সরকার। প্রশ্ন হলো, মংলার ভবিষ্যৎ কি হাম্বনটোটার মতো হবে? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।